আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে জমির মালিকানা পাওয়ার জন্য 4 ধরনের দলিল গ্রহণ করবেন না। এই 4 ধরনের দলিল যদি আপনি গ্রহণ করেন তাহলে জমির মালিকানা পাবেন না। কোনো কোনো ক্ষেত্রে জমির মালিকানার সত্ত্ব থাকতে পারে কিন্তু পূর্ণাঙ্গভাবে জমির মালিকানা পাবেন না। কোন 4 ধরনের দলিল আপনি গ্রহণ করবেন না সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জমির মালিকানা পেয়ে থাকি বিভিন্নভাবে পেয়ে থাকি। যেমন ধারাবাহিক খতিয়ান মূলে পেয়ে থাকি। সে ব্রিটিশ আমলে যে সিএস খতিয়ান ছিল, দখল সত্ত্বে রায়তি স্থিতিবান হিসেবে যে সকল মালিকরা ছিলেন তাদের বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মে ওয়ারিশ হিসেবে অনেকে জমির মালিকানা পেয়ে থাকি। সেখানে কোনো দলিলের প্রয়োজন হয় না, শুধু খতিয়ান মূলেই মালিকানা পেয়ে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে খতিয়ান মূলে মালিকানা অর্জন করার পরে কেউ হেবা দলিল, দান দলিল, সাব কবলা ইত্যাদি ইত্যাদি ভাবে হস্তান্তর করে সম্পত্তি। এইরকম ভাবে অনেকেই কিন্তু সম্পত্তির মালিক হয়ে থাকে এবং এই দলিলটি কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক 100% রেজিস্ট্রিকৃত হতে হবে, নিবন্ধিত হতে হবে। অন্য কোনো জায়গা থেকে যদি আপনি দলিল রেজিস্ট্রি করে থাকেন সেই সম্পত্তি কিন্তু আপনার টিকবে না 100%। কারণ আপনার জমির মালিকানা পেতে হলে যদি দলিল মূলে মালিকানা পেতে হয়, জমি যদি একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তরিত হয় তখনই দলিল সৃষ্টি হবে। আর এই দলিলটি কিন্তু হতে হবে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক, সে যেই ধরনের দলিলই হোক না কেন। তাহলে 4 ধরনের দলিল আপনি গ্রহণ করবেন না। সে 4 ধরনের দলিল কোনটি? 1 নম্বরে হচ্ছে নাদাবি দলিল। এই নাদাবি দলিল দিয়ে অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ সম্পত্তি হস্তান্তর করার সময় টাকা পয়সা সবকিছু নিয়ে দাতা তাকে একটি নাদাবি দলিল করে দিয়েছে। একজন ব্যক্তি, সহজ সরল মানুষ, তাকে ভুল ভাল বুঝিয়ে তারপরে তাকে একটি নাদাবি দলিল করে দিয়েছে। এই নাদাবি দলিলে কিন্তু কখনোই সত্য বিনষ্ট হয় না, সত্য ঠিক রেখে নাদাবি দলিল করতে হয়। যেমন আপনি এক খণ্ড জমি কারোর কাছে বন্ধক রেখেছেন, সেই জমিটিতে আমরা যদি উদাহরণস্বরূপ ধরি যে একজনের কাছে আপনার জমি বন্ধক রেখে 50,000 টাকা নিয়েছেন 1 বছর বা 2 বছরের জন্য। আপনি 2 বছর পরে সেই 50,000 টাকা ফেরত দিয়ে আপনি সেই জমিটি আপনার আয়ত্তে নিয়ে আসলেন। এই যে দুটি পক্ষের মধ্যে যে লেনদেনটি হলো, এই লেনদেনের কারণে আপনি কিন্তু তাদের দুইজনের মধ্যে একটি নাদাবি দলিল হতে পারে। নাদাবি দলিলটিও কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনাকে করতে হবে। এর সার্ভিস চার্জ কিন্তু যৎসামান্য। কারণ আপনি জমি বুঝে পাইছেন এবং তার যে প্রাপ্তি 50,000 টাকা বন্ধক রেখেছিলেন, এইটা দিয়ে আপনি উভয়ে স্বাক্ষর করে একটি নাদাবি দলিল করতে পারেন। তাতে করে জমির সত্ত্ব নষ্ট হবে না। নাদাবি দলিল দিয়ে কখনোই জমির মালিকানা পাওয়া যায় না। এগুলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রেকর্ড খতিয়ানে নাম লিখিয়ে জমির মালিকানা পাওয়া। অনেক সময় দেখা গেছে যে বাবা জীবিত থাকা সময় কোনো ভাই কোনো বোনকে রেকর্ড খতিয়ানে জরিপকারকরা যখন আসছে রেকর্ড খতিয়ানে নাম তুলে দিছে যে আমার এই ছেলের নামে 5% জমি রেকর্ডের নামটা তুলে দেন, আমার এই মেয়ের নামে 3% সম্পত্তি আমি দান করলাম, আপনি রেকর্ড খতিয়ানে তুলে দেন। এই যে রেকর্ড খতিয়ানে নাম চলে যাওয়ার পরে এখন বর্তমান পরিস্থিতিতে এসে দেখা যায় যে ভাই বোনদের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া ফ্যাসাদ, দাঙ্গা ফ্যাসাদ লেগেই আছে। কিন্তু এই যে রেকর্ড মূলে যারা এই সম্পত্তির মালিকানা দাবি করতেছেন তারা কিন্তু এই সম্পত্তির মালিক নন। এই সম্পত্তির মালিক কিন্তু সেই ব্যক্তি রয়ে গেছে যেই ব্যক্তি আপনাদেরকে রেকর্ড খতিয়ানে নাম তুলে দিয়েছে। এই সম্পত্তি যদি কোনো ব্যক্তি যদি কাউকে দান করতে হয়, হস্তান্তর করতে হয়, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক তাকে হেবা দলিল করে দিতে পারে। সন্তানকে, স্ত্রীকে, বাবাকে এরকম হেবা দলিল করে দিতে পারে। কিন্তু রেকর্ড খতিয়ানে নাম লেখায় দিয়ে আপনাকে কিন্তু মালিকানা দিলে এই মালিকানা কোনোদিনই টিকবে না। এই ভুলটি কিন্তু কেউ করবেন না। আর যদি কেউ করে থাকেন তারা এই সম্পত্তির মালিকানা দাবি করবেন না। কারণ আপনাদের দলিল নাই, আপনাদের শুধু রেকর্ড খতিয়ানে নাম তুলে দিছে, আপনারা কিন্তু মালিকানা পাবেন না। নাম্বার 3 হচ্ছে নোটারি পাবলিকের মাধ্যমে। নোটারি পাবলিকের মাধ্যমে দলিল করা।
অর্থাৎ আপনারা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মধ্যে একজন অ্যাডভোকেট সাহেবকে দিয়ে সুন্দরভাবে জমির তফসিল সবকিছু লিখিয়ে সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনারা দলিল না করে আপনারা নোটারি পাবলিকের মাধ্যমে ওই নন জুডিশিয়াল স্ট্যাম্পটাকে আপনারা নোটারি করে নিয়ে আসলেন, আইনে আপনারা জমি হস্তান্তরিত হয়ে গেল। এগুলি চাটুকার, প্রতারক, যারা দুর্নীতিবাজ এগুলি করে থাকে, সহজ সরল মানুষকে ভুল ভাল বুঝিয়ে তারপরে করে। বর্তমানে এখনো কিন্তু অনেক মানুষ আছে যারা মানুষকে অধিক বিশ্বাস করে, অর্থাৎ অগাধ বিশ্বাস করে তারা টাকা পয়সা দিয়ে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আপনারা কখনোই নোটারি পাবলিকের মাধ্যমে আপনারা জমির মালিকানা দাবি করবেন না, আর টাকা পয়সা দিয়ে আপনারা জমি হস্তান্তর করে দখল বুঝাই দিলেও সেই দখল আপনারা নেবেন না। কয়েকদিন আগেও আমার অফিসে একজন এই নোটারি পাবলিকের দলিল নিয়ে আসছিল, এই নিয়ে তার যিনি দিছিল তিনি মারা গেছেন, দাতা মারা গেছেন, তার সন্তানরা সেই জমি থেকে তাকে উঠাই দিতেছে, অথচ এখন থেকে 15 বছর আগে সেই নোটারি পাবলিকটি করে রাখছে। এই নোটারি পাবলিক দিয়ে কিন্তু জমির মালিক হওয়া যায় না, এই বিষয়টি কিন্তু 100% মাথায় রাখতে হবে। আপনার জমির মালিকানা পেতে হলে 100% সাব রেজিস্ট্রার অফিসে যেতে হবে। আপনি যদি কারোর সাথে এগ্রিমেন্ট করেন, আপনি যদি কারোর সাথে কোনো চুক্তিপত্র করেন, আপনি যদি বায়না দলিলও করেন, তাহলে আপনাকে সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি বায়নাপত্র করতে হবে। তাহলে আপনি বিজ্ঞ আদালতে আপনার ক্ষতিপূরণের জন্য মকদ্দমা করতে পারবেন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বারে হচ্ছে যে আপোষ বন্টননামার দলিল, যে মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তিতে যদি 4 জন বা 6 জন ধরে নিলাম, 6 জন ওয়ারিশ রেখে তিনি মারা গেছেন, এই 6 জন ওয়ারিশ মৃত ব্যক্তির যে সম্পত্তি আছে দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে তারা মালিক হবে। কিন্তু দেখা গেছে কোনো ভাই বেরাদার তারা প্রবাসে কর্মজীবনে তারা আছেন, আবার কোনো ভাই দেখা গেছে নিজ জেলা থেকে অন্য জেলায় আছেন, নিজের বাড়িতে আসা কম হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যারা এই ভিটা বাড়িতে যারা বসবাস করে আসতেছেন, এই ভিটা মাটিতে থেকে তারা নিজেরা আপোষ বন্টননামা দলিল করে নিয়েছে, যিনি প্রবাসে আছেন এবং যিনি নিজ জেলা থেকে বাইরে আছেন, এই 2 জন ওয়ারিশকে বাদ দিয়ে এই বাকি যে কয়জন আছেন তারা মিলে এই একটি বন্টননামা দলিল করে নিয়েছেন। এই বন্টননামা দলিলটি কিন্তু পরবর্তীতে টিকবে না, কারণ ওয়ারিশ কায়েম সনদ যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে নেওয়া হবে, এই ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু 100% এই মৃত ব্যক্তিকে চেনে, আর যদি নাও চিনে থাকে তাহলে তার যে ওয়ার্ড মেম্বার আছে সেই মেম্বার কিন্তু অবশ্যই জ্ঞাত করবেন যে হ্যাঁ ইনি অমুকের ছেলে। তাহলে এই 6 জন ওয়ারিশ দিয়ে যখন একটি ওয়ারিশ ক্যাম্প সনদ আনা হবে এবং ওয়ারিশ ক্যাম্প সনদ এনে যখন ওই দলিল বাতিলের মামলা করা হবে আদালত কর্তৃক, ওই দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে। এই জন্য কেউ ভুলেও কোনো ওয়ারিশকে বাদ দিয়ে ওয়ারিশ ক্যাম্প সনদ নেবেন না, কারণ ওয়ারিশকে বাদ দিয়ে কেউ আপোষ বন্টননামা দলিল করলে যে সকল ওয়ারিশরা সচেতন আছেন তারা কাউকে বাদ দিয়ে এই বন্টননামা দলিল করবেন না। যদি করেন তাহলে সেটিও কিন্তু তাদের মালিকানা কিন্তু টিকবে না। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি কিন্তু 100% আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যে এই বিষয়টা 100% যদি এই 4 ধরনের ব্যক্তিরা যদি কোনোভাবে কাউকে টাকা পয়সা দিয়ে যদি জমি গ্রহণ করেন এবং এই সকল দলিল দিয়ে যদি মালিকানা পেতে যান, তাহলে কিন্তু তারা মালিকানা পাবেন না। আর সত্য থাকবে কাদের? ওই যে যারা আপোষ বন্টননামা দলিল করেছেন, দলিল বাতিল হয়ে গেছে, কিন্তু তাদের সত্য তো ওখানে থেকে যাবে, তাদের সত্য কিন্তু ঠিক আছে, কিন্তু মালিকানা কিন্তু তারা পাবে না। প্রত্যেকটা জায়গায় আপনার সত্য আছে কিন্তু আপনি ভুল দলিল করেছেন, কিন্তু সত্যের জায়গায় সত্য ঠিক থাকবে, কিন্তু আপনার মালিকানা কিন্তু টিকবে না, আপনি মালিকানা কিন্তু হারাতে হবে 100%। দলিল মূলে যে আপনি নতুন একজন মালিক সৃষ্টি হয়েছিলেন, একজন নতুন মালিক হিসেবে আপনি স্বীকৃতি পেতে চাইছিলেন, সেটি আর আপনার পাওয়া হবে না। নতুন করে আপনাকে আসতে হবে, আইন মেনে, রীতি মেনে, সামাজিক রীতিনীতি সবকিছু মেনে তারপরে আপনাকে কিন্তু আসতে হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি আরো অনেকেই দেখতে পারবে, তারা বুঝতে পারবে। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করছি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।